উপকরণের উচ্চ মূল্য, গ্রিন এনার্জি উৎপাদনের বাধা, নবায়নযোগ্য জ্বালানিতে পিছিয়ে বাংলাদেশ। 5 মাস পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু, বাড়তি শুল্কে আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা। ইসরায়েলকে $100 কোটি মূল্যের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র, কংগ্রেসের অনুমোদন চাইলেন বাইডেন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে আপনাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পারবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, পচা ও অব্যবহৃত সবজির স্বেচ্ছার থেকে পচনযোগ্য পলিথিন, সাড়া ফেললেন শ্রীমঙ্গলের সাজ্জাদ। তাপমাত্রার তীব্রতায় বৈশ্বিক উষ্ণায়নের সরাসরি প্রভাব দেখছে বাংলাদেশ। এমন বাস্তবতায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে নবায়নযোগ্য জ্বালানিতে ফিরতে বাড়ছে জনমত। তবে প্রযুক্তি ও উপকরণের উচ্চ মূল্যে ব্যাহত হচ্ছে গ্রিন এনার্জি উৎপাদন। এসব কারণে নীতিমালা তৈরি করলেও নবায়নযোগ্য জ্বালানিতে পিছিয়ে বাংলাদেশ। বিশেষ রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী, ছবি তুলেছেন ইয়াকুব লিটন। কার্বন গ্যাসের শক্তিশালী স্তর সূর্যের তাপ ফিরতে দিচ্ছে না বায়ুমণ্ডলে। আবার এ ধরনের গ্যাস উৎপাদনের উৎসও কমছে না। দেশে পানি বিদ্যুৎ, সৌর বিদ্যুতের ব্যবহার বহু পুরনো। পারমাণবিক বিদ্যুতেও এগিয়েছে দেশ। কাপ্তাইয়ের পর জলবিদ্যুৎ উৎপাদন প্রকল্প আর আসেনি। সৌর বিদ্যুৎ ততটা সফলতাও দেখাতে পারেনি। একে তো পুরনো প্রযুক্তি, দামেও বেশি, সোলার প্যানেলের জায়গাও বেশি প্রয়োজন হয়। দেরিতে হলেও অনশোর বা স্থলভাগে কমপক্ষে 10টি বায়ুবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চলমান, কিন্তু সমুদ্রবুকে বা অফশোরে সম্ভাবনা সত্ত্বেও তেমন চেষ্টা নেই। নদী প্রধান দেশ হওয়া সত্ত্বেও নদীর তীরে বায়ুবিদ্যুৎ কেন্দ্র নেই। বলা হচ্ছে কম বায়ুচাপে বাণিজ্যিক উৎপাদন লাভজনক হবে না নদীর তীরে। সে কারণে প্রযুক্তিও সহজলভ্য নয়। আমাদের এই কোস্টাল এরিয়া ছাড়া যদি আমরা একটু বাংলাদেশের ভিতরের দিকে যাই, সেই এনার্জি প্রোডাকশনটা অনেক ক্ষেত্রেই ড্রপ করবে এবং সেটা আসলে কমার্শিয়ালি ভায়াবল হবে না। বাংলাদেশ is a good place and a good economy for renewable investment. Renewable is a global trend. Government are going to cancel 10 coal-fired power plants. এসব কারণে দেশে নবায়নযোগ্য জ্বালানির দাম অন্যান্য দেশের চেয়ে এখনও তুলনামূলক বেশি। সবুজ জ্বালানি উৎপাদনের প্রযুক্তি, অবকাঠামো নির্মাণ এখন পর্যন্ত চীন, নরওয়ে, ডেনমার্কের মতো দেশের উপর নির্ভরশীল। সংশ্লিষ্টদের মত, ব্যবহার বাড়লে প্রযুক্তির দামও কমে আসবে, কমবে উৎপাদনের খরচও। এই মুহূর্তে আমাদের টেকনোলজি কিনে আনা ছাড়া কোনো সেকেন্ড সোর্স নাই, কারণ এগুলোতে হিউজ পরিমাণ র মেটেরিয়াল লাগে, যেই র মেটেরিয়ালের যোগান বাংলাদেশে নেই। Because Bangladesh is very potential market. So many Chinese new enterprises who are interested in Bangladesh want to invest in solar panel area or wind area. কথা হচ্ছিল চীনের এই উদ্যোক্তার সাথে। নবায়নযোগ্য জ্বালানির বিনিয়োগকারীরা এদেশের দিকে মুখিয়ে আছে, শুধু দরকার বাধাগুলো সরিয়ে ফেলা। Not clear about the maybe some incentive policies because it's still new. So not policy is not so clear actually. শুধু প্রযুক্তি ও প্রযুক্তিপণ্য কিনতে ভিনদেশের দিকে না তাকিয়ে এদেশের উপযোগী করে উপকরণ তৈরিতে আরও গবেষণা বাড়ানোর প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। কয়লা, তেল, এলএনজির মতো জীবাশ্ম জ্বালানিগুলোই মূলত বিদ্যুৎ উৎপাদনের এখন পর্যন্ত সবচেয়ে বড় উৎস, কিন্তু এই উৎসগুলো গ্রিনহাউস গ্যাস নির্গমনের জন্য দায়ী, যার কারণে আমরা অব্যাহতভাবে দাবদাহের মতো ঘটনা দেখি। কিন্তু বৈশ্বিক প্রেক্ষাপটে বিদ্যুৎ উৎপাদনও থামিয়ে রাখা যাবে না। সেই বাস্তবতায় সারা বিশ্বের দেশগুলো যখন নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে, তারা সৌর বিদ্যুৎ এবং বায়ুচালিত বিদ্যুতের দিকে ঝুঁকছে, তখন আমরা কেন পিছিয়ে থাকব? কক্সবাজারের এই বায়ু কল বিদ্যুৎ উৎপাদন করে সেই আশার আলোয় দেখাচ্ছে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, কক্সবাজার। নির্বাচন পরবর্তী সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের সাথে পারস্পরিক আস্থা ফিরিয়ে আনতে চায় যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুয়ের সাথে বৈঠক ও নৈশভোজের পর গণমাধ্যমকে এ কথা জানান প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, জলবায়ু, বিদ্যুৎ সেক্টর, আঞ্চলিক যোগাযোগ বাড়াতে কাজ করবে দুই দেশ। রোহিঙ্গাদের আর্থিক সহযোগিতা বৃদ্ধিতেও আগ্রহী যুক্তরাষ্ট্র। এছাড়া র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানানো হয়েছে বলে জানান সালমান এফ রহমান। আমি আশাবাদী যে এই চাপটা ডলার রিজার্ভটা বাড়বে। আপনারা দেখেছেন আমরা কিছুদিন আগে ডলার ডিভ্যালুয়েশন আর আমাদের টাকা ডিভ্যালুয়েশন হয়েছে, আর তো এটাতে আমি মনে করি আমাদের রপ্তানিটাও বাড়বে, আমাদের রেমিটেন্সও বাড়বে, তাতে আমাদের রিজার্ভের উপরে পজিশন ভালো হবে। ভারত সরকার পেঁয়াজ রফতানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় 5 মাস পর দিনাজপুরের হিল স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে পেঁয়াজ আমদানি। মঙ্গলবার রাতে ভারত থেকে দেশে এসেছে 30 টন পেঁয়াজ। আমদানিকারকরা জানান, নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর থেকেই পেঁয়াজ আমদানির জন্য এলসি খোলা সহ সব প্রস্তুতি নিতে শুরু করেন তারা। তবে ভারতে পেঁয়াজের ওপর রফতানি শুল্ক 40% আরোপ থাকায় আমদানি কিছুটা কম। রফতানি শুল্ক প্রত্যাহার করা হলে আমদানি বাড়বে এবং দাম কমবে বলে জানান ব্যবসায়ীরা। অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও দাম বৃদ্ধির অজুহাতে গত বছরের 7 ডিসেম্বর পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। বোমা সরবরাহ স্থগিত রাখলেও ইসরায়েলকে $100 কোটি মূল্যের অস্ত্র সরবরাহ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। অস্ত্র সরবরাহের বিষয়ে কংগ্রেসের অনুমোদন চেয়েছেন বাইডেন। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শেষ হয়ে আসা ইসরায়েলি অস্ত্র ভাণ্ডার পূর্ণ করতেই এসব অস্ত্র দেওয়া হচ্ছে। এদিকে হামাস বলছে, রাফায় পূর্বাঞ্চলীয় এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর একটি রণতরী ধ্বংস করা হয়েছে। এতে কয়েকজন ক্রিউ নিহত এবং অনেকে আহত হয়েছে। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রের বিস্তীর্ণ চরে বাদাম চাষ, ভালো দাম পাওয়ায় খুশি কৃষকরা। আলোচনা আবারও সকাল 9টার 21 সংবাদে। পার্বত্য চট্টগ্রামের শাসনবিধি বহালের দাবিতে খাগড়াছড়ি ও রাঙামাটিতে চলছে ইউপিডিএফের ডাকে আধা বেলার সড়ক ও নৌপথ অবরোধ। সকাল 6টা থেকে শুরু হয় অবরোধ। রাঙামাটি খাগড়াছড়ি সড়কের সাপছড়ি, কুতুবছড়ি, গিলাছড়ি, নানিয়ারচর সহ বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। ফলে ওই রুটে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আদালতের মাধ্যমে চিটাগং হিল ট্রাঙ্কস রেগুলেশন বাতিল সহ পাহাড়িদের প্রথাগত অধিকার হরণ ষড়যন্ত্রের অভিযোগে এই অবরোধ কর্মসূচি পালন করছে ইউপিডিএফ। তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রের বিস্তীর্ণ চরে ব্যাপকভাবে বেড়েছে বাদাম চাষ। যেদিকে চোখ যায় শুধু বাদাম আর বাদাম। চাষিরা ব্যস্ত বাদাম তোলা, শুকানোর কাজে। ভালো দাম পাওয়ায় খুশি তারা। গাইবান্ধা প্রতিনিধি আফরোজুল উনার তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন রাজীব জামান। গাইবান্ধার বিস্তীর্ণ চরাঞ্চলে সনাতন ফসলের পাশাপাশি চাষ হয়েছে নানা জাতের বাদাম। ফলনও হয়েছে ভালো। প্রতিটি গাছের গোড়ায় গোড়ায় থোকা থোকা বাদাম খুশি চাষিরা। দাম ভালো থাকায় খরচ বাদে প্রতি বিঘা 20 থেকে 30,000 টাকা পর্যন্ত মুনাফার প্রত্যাশা কৃষকদের। বাদাম ভালো হয়েছে, বাজারও ভালো, দামও ভালো, ভালোই হয়েছে। এখন ওটা বিক্রি করি আবার ফির যেটা খরচা হয়েছে তার চা বেশিটা আসতেছে, আমি পাইতেছি। কৃষি কর্মকর্তারা বলছেন, পলিবাহিত চরের জমি বাদাম চাষের জন্য উপযোগী। চলতি মৌসুমে চরে নানা জাতের বাদামের আবাদ হয়েছে। উৎপাদনের পাশাপাশি বাজার দরও ভালো। কৃষকরা যে বাদাম উত্তোলন শুরু করেছে তাতেই হেক্টর প্রতি প্রায় 2.5 টনের বেশি তারা ফলন পাচ্ছে। এতে করে কৃষকরা খুবই লাভবান হবে। তাছাড়া বাজার মূল্য মাঠেই কৃষকরা প্রায় 4,000 থেকে 5,000 টাকা মন কাঁচা বাদাম বিক্রি করছে। এবারের মৌসুমে গাইবান্ধার সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও শাখাট উপজেলার চরাঞ্চলের 1,925 হেক্টর জমিতে বাদামের আবাদ করা হয়েছে। রাজীব জামান, 21 টেলিভিশন। কলাগাছের তন্তু দিয়ে প্লাস্টিক, কার্বন ও সিলিকন পণ্যের বিকল্প তৈরি করেছেন শ্রীমঙ্গলের কলেজ ছাত্র সাজ্জাদুল ইসলাম। এছাড়া পচা ও অব্যবহৃত সবজির স্বেচ্ছার থেকে তৈরি করেছেন পচনযোগ্য পলিথিন।
পরিবেশ বান্ধব এসব পণ্যই হতে পারে প্লাস্টিকের বিকল্প। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। শ্রীমঙ্গল সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম। ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি তার কৌতূহল। এরই মধ্যে সাজ্জাদুল কলা গাছের তন্তু দিয়ে তৈরি করেছেন টাইলস, আর সবজির শ্বেতসার থেকে তৈরি করেছেন পরিবেশ বান্ধব পলিথিন। তার দাবি, এই পলিথিন পচনশীল এবং সাশ্রয়ী হবে। তবে এটা প্লাস্টিকের মতন কোনো ক্ষতি করবে না, এটা নিঃসন্দেহে পচনশীল। এটা যখন মাটিতে মিশে যাবে তখন এটা মাটির জন্য হবে জৈব সার। এটা পানিতে যেহেতু 3 মাসে পচে, যখন এটা পানিতে পচবে তখন এটা হয়ে যাবে মৎস্য খাদ্য। আমাদের দুই দিকেই লাভবান হতে পারবো আমরা। সাজ্জাদুলের প্রক্রিয়াজাত কাঁচামাল হতে পারে প্লাস্টিকের তৈরি সব ধরনের পণ্যের বিকল্প। প্লাস্টিকের যে ক্ষতিকারক প্রভাব পরিবেশের যে জন্য যে একটা হুমকি, তার বিকল্প হিসেবে যে তার উদ্ভাবনটি আমরা মনে করি কাজে লাগবে। সবজির শ্বেতসার থেকে তৈরি পলিথিন মাটিতে 1 মাস এবং পানিতে 3 মাসে পচে যায়। এখানে যে তন্তুটা ব্যবহার করা হয়েছে সেই তন্তুর প্রয়োগ মাত্রা অনুসারে বাসাবাড়ির আসবাবপত্র, টিন এবং লোহার তৈরি যে সকল দরজা জানালা আছে, এবং আমরা যে টিন ব্যবহার করি বাসা তৈরি ঘর তৈরি করার ক্ষেত্রে, সেই টিনের বিকল্প হিসেবেও একই ফর্মুলা ব্যবহার করা সম্ভব এবং এতে খরচটা অনেকাংশে কমে আসবে। তার বাবার আর্থিক অবস্থা তেমন ভালো না, তবে সে যদি আর্থিক সহযোগিতা পায় তাইলে অচিরে দেশ ও জাতিকে অনেক কিছু দিতে পারবে আমার মনে হয়। সাজ্জাদ এরই মধ্যে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় এবছর জেলা পর্যায়ে সেরা মেধাবী নির্বাচিত হয়েছেন। পৃষ্ঠপোষকতা পেলে গবেষণা আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনা তার। সমর ইসলাম, 21 টেলিভিশন। পশ্চিম কানাডার বিস্তীর্ণ অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল। কানাডার পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ব্রিটিশ কলম্বিয়ায় দাবানলের কারণে কয়েক হাজার বাসিন্দাকে বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পুড়ে গেছে অসংখ্য বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা। ফোর্ট নেলসনের পশ্চিম দিকে প্রায় 5280 হেক্টর জায়গা পর্যন্ত ছড়িয়ে পড়েছে আগুন। এখন পর্যন্ত এলাকা ছেড়েছেন প্রায় 3500 বাসিন্দা। সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আজ দায়িত্ব নিচ্ছেন লরেন্স ওং। 20 বছরের মধ্যেই প্রথম নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি। গত 2 দশক ধরে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী পদে আছেন লি সিয়ান লুং। স্বাধীন রাষ্ট্র হিসেবে সিঙ্গাপুরে 59 বছরের ইতিহাসে লরেন্স হবেন দেশটির 4র্থ প্রধানমন্ত্রী। পূর্বসূরিদের মতো তিনিও ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টির সদস্য। বর্তমানে লরেন্স সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, লরেন্স প্রধানমন্ত্রীর দায়িত্বে নিলেও অর্থ মন্ত্রণালয় নিজের কাছেই রাখবেন। শেষ করছি স্বর্ণবৃষ্টির খবর দিয়ে। প্রতিদিন নিয়ম করে স্বর্ণের বৃষ্টি হচ্ছে অ্যান্টার্কটিকার আগ্নেয়গিরি মাউন্ট এরিবাসে। তবে সোনা ছিটকে পড়লেও কাছে গিয়ে তা সংগ্রহ করা যাচ্ছে না। বিস্তারিত আশরাফ শুভর রিপোর্টে। বরফের চাদরে ঢাকা অ্যান্টার্কটিকা, আর এই বরফের নিচেই লুকিয়ে আছে অন্তত 138টি আগ্নেয়গিরি, যার মধ্যে সক্রিয় 9টি। এদেরই একটি পৃথিবীর দক্ষিণের সবশেষ সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এরিবাস, যা থেকে গ্যাস পাথর বাষ্পের সাথে বেরিয়ে আসছে কেলাসিত সোনা। বিজ্ঞানীদের মতে প্রতিদিন প্রায় 80 গ্রাম সোনা উদ্গীরণ হয় এরিবাসের জ্বালামুখ থেকে। তবে বেরিয়ে আসা সোনা ফুটন্ত লাভার মধ্যে থাকায় তোলা সম্ভব হচ্ছে না। এছাড়া প্রচণ্ড ঠান্ডার কারণে আগ্নেয়গিরির কাছে যেতে পারছেন না বিজ্ঞানীরা। ওই অঞ্চলের তাপমাত্রা যে কোনো সময় -50 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। এতে রয়েছে ব্যাপক মৃত্যু ঝুঁকি। বিজ্ঞানীরা জানান, গ্যাসের ধাক্কায় ছোট ছোট ক্রিস্টাল আকারে সোনা উঠে আসে আগ্নেয়গিরি থেকে। কণাগুলোর আকার হয় 20 থেকে 60 মাইক্রোমিটার পর্যন্ত, যা নির্গত হওয়ার পর বাতাসের সাথে মিশে ছড়িয়ে পড়ে প্রায় 1000 কিলোমিটার। অ্যান্টার্কটিকার সবচেয়ে উঁচু সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এরিবাস, যার উচ্চতা 12,448 ফুট। রস সাগরের মধ্যে রস দ্বীপেই এর অবস্থান। 1841 সালে ক্যাপ্টেন স্যার জেমস ক্লার্ক রস দ্বীপটি আবিষ্কার করেন এবং তার নামেই এই দ্বীপটির নামকরণ করা হয়।
আশরাফ শুভ, 21 টেলিভিশন। আর এর সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফ্রেশ সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। উপকরণে উচ্চ মূল্য, গ্রিন এনার্জি উৎপাদনে বাধা, নবায়নযোগ্য জ্বালানিতে পিছিয়ে বাংলাদেশ। 5 মাস পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু, বাড়তি শুল্কে আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা। ইসরায়েলকে $100 কোটি মূল্যের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র, কংগ্রেসের অনুমোদন চাইলেন বাইডেন। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।